বৃষ্টির কবলে দেশ, পার্বত্য জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির আভাস। বন্যায় বিপর্যস্ত জনপদ, খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দী মানুষ। দর্শক দেখছেন এটিএন নিউজ। বিকেল 4টার দেশের খবরে আপনাদের সাথে আছি আমি রুমু ইসলাম। এতক্ষণ শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ভারী বৃষ্টির কবলে দেশের বেশিরভাগ জেলা। রাত থেকে কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সড়ক ও লোকালয়ে দেখা দিয়েছে জলাবদ্ধতার দুর্ভোগ, ক্ষতির মুখে ক্ষেতের ফসল। তবে পার্বত্য জেলা ও ভাটিতে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস পাওয়া গেছে। ভারী বৃষ্টি এবং উজানের ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের প্রায় 6 হেক্টর জমির শাকসবজি পানিতে তলিয়ে গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। চুয়াডাঙ্গায় টানা 3 দিনের বৃষ্টিতে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে জনজীবনে। তলিয়ে গেছে ফসলের ক্ষেত। বৃষ্টির কারণে রাজবাড়ীতে স্থগিত করা হয়েছে স্কুল মাদ্রাসার আজকের অর্ধবার্ষিকী পরীক্ষা। মানিকগঞ্জের পাচুরিয়ায় ভারী বৃষ্টিতে মাটি ধসে বিদ্যুতের খুঁটি হেলে পড়ায় শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটিতে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও সারা দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বান্দরবানের। এখনও অনেক বন্যা দুর্গত পরিবার রয়েছে আশ্রয় কেন্দ্রে। এদিকে সিলেটে বৃষ্টি অব্যাহত থাকলেও স্থিতিশীল রয়েছে প্রধান 2 নদী সুরমা ও কুশিয়ারার পানি। তবে উজানের ঢল ও বৃষ্টি অব্যাহত থাকলে স্বল্প মেয়াদী বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের একাধিক স্থানে ভাঙন দেখা দেওয়ায় 4 উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 35টি গ্রাম। পানিবন্দী রয়েছেন প্রায় 30,000 মানুষ। উত্তরের জেলা কুড়িগ্রামের ধরলা, তিস্তা ও দুধকুমার নদীগুলোর পানি বেড়েছে। কিছু কিছু স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সমুদ্র বন্দরগুলো থেকে সতর্কতার সংকেত নামিয়ে ফেলতে বললেও মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র। এবারে রাজধানীর জলাবদ্ধতার খবর। একটানা মুষলধারে বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগুলিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। সে খবর জানাতে রাজধানীর কাঁঠাল বাগান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া আফরোজ। সাদিয়া, আমরা তো দেখতেই পাচ্ছি যে রাস্তাগুলোর কি অবস্থা। এই টানা বৃষ্টিতে আপনি এখন যেখানে আছেন কাঁঠাল বাগানে, সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানান। থেকে আপনি জানেন যে বৃষ্টি ছিল এবং গত রাত থেকে যে একটানা বৃষ্টি, তার প্রভাব আপনি জানেন যে সকাল থেকেই দুর্ভোগ পোহাচ্ছেন এই রাজধানীবাসী। এবং আমরা আছি কাঁঠাল বাগানের ঢালের কাছে এবং বাংলা মোটর থেকে একেবারে কাছে এই গলিটি। এটি আমরা দেখছিলাম কিছুক্ষণ থেকে যে এই রাস্তাটিতে হাঁটু সমান পানি এবং সড়ক চলাচল একেবারে ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচল সবাইকে আসলে ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং এখানে সবসময় যেটি হয় ঢাকায় বৃষ্টি মানেই এক ধরনের বাড়তি ভাড়া গোনার অভিযোগ, সেটি সাধারণ মানুষের মধ্যে সবসময় থাকে এবং যে জায়গাগুলোতে পানি জমে থাকে সেখানে যাত্রী চলাচলের জন্য আরও বেশি করে বাড়তি ভাড়া নেওয়া হয়, সেই অভিযোগ তো রয়েছে। একই সাথে সকাল থেকে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে সেটি চলছেই। বিশেষ করে এই এলাকার আমরা যে গলিটি দেখাতে পারছি আপনাকে, সেটিতে হাঁটু সমান পানি হলো। এর আশপাশের ভেতরের আরও কয়েকটি সড়ক রয়েছে যেগুলো কাঁঠাল বাগানের দিকে গেছে, সেই সড়কগুলোর পানি আরও বেশি। এখানকার যারা যাত্রী তারা বলছেন, একটু কথা বলি আপনাদের সাথে। আপনারা তো পানি পার হয়ে আসলেন না, পানি পার হওয়ার জন্য টাকা দেয়? হ্যাঁ, টাকা দিতে হয়, তো আর তো উপায় নাই এখান থেকে আসার। বেশ পানি তো পসিবল না হেঁটে আসা। শুধু পানি পার কয় টাকা? 10 টাকার মতো হয়তো দিতে হয়, এখন দিই নাই, আমি দিব 10 টাকা বা 20 টাকা। আর এর আগে আমাদেরকে যারা জানাচ্ছিলেন তারা বলছেন 20 টাকা, অর্থাৎ পানি পার 20 টাকা 10 টাকা এরকম একটা আলাদা এই ধরনের সুযোগ তৈরি হয় যারা রিক্সা কিংবা ভ্যানের যাত্রী, তাদের জন্য বাড়তি ভাড়া নেওয়ার জন্য। আর যারা এই অবস্থার মধ্যে পড়েন তার আসলে কোনো সুযোগ থাকে না এর বাইরে আর কিছু করার, তাই তাদেরকে আসলে এই সুযোগটা নিতে হয়। বাড়তি ভাড়া দিয়ে হলো তাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার
যাওয়ার জন্য। এবং শুধু এই জায়গা নয়, এর আশপাশের অনেকগুলো সড়ক, বিশেষ করে গ্রিন রোডের দিকে কিংবা হাট্টির পুলের দিকে আমরা দেখেছি যে অনেকগুলো সড়ক এরকম ডুবে আছে। সেগুলো কখন নাগাদ পানি মুক্ত হবে সেটি বলার কোনো সুযোগ নেই। এবং যদিও 3 থেকে 4 ঘন্টা কিংবা 5 ঘন্টার মধ্যেই সেই পানি নেমে যাওয়া শুরু করে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে এখন পর্যন্ত এখানকার পানি নামার কোনো ব্যবস্থা হয়নি বা এখনো পানি নামতে শুরু করেনি। তো সাধারণ মানুষ বলছেন এই দুর্ভোগ বছরের পর বছর যেহেতু তাদের পোহাতে হচ্ছে, কিংবা বৃষ্টি হলেই যে দুর্ভোগ ঢাকা শহরের মানুষের জন্য, সেই অবস্থা থেকে তারা পরিত্রাণ চান। বর্তমান সরকারের তারা নজর দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। রুমিতা। সাদি, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর জলাবদ্ধতার খবর জানছিলাম আমাদের সহকর্মী সাদি আফরোজের কাছ থেকে। জলাবদ্ধতার দুর্ভোগের আরও খবর জানাতে রাজধানীর নিউ মার্কেটে আছেন আরেক সহকর্মী তৌফিক হাসান। সরাসরি এখন যুক্ত হচ্ছি তার সঙ্গে। তৌফিক, আমরা দেখতে পাচ্ছি যে যেই জলাবদ্ধতার খবর আমরা সবখান থেকে পাচ্ছি, নিউ মার্কেট এর বাইরে না। তো নিউ মার্কেটের সার্বিক পরিস্থিতি, যে দোকানগুলো আছে, সে সবকিছুর খবর আপনার কাছে জানতে চাচ্ছি। রয়েছে আমি নিউ মার্কেটে যে পানির যে জলাবদ্ধতা তা ঠিক দেখার চেষ্টা করব, যে ক্যামেরার মাধ্যমে যে দেখতে পাচ্ছেন যে নিউ মার্কেটের সড়ক, প্রধান সড়ক যে নিউ মার্কেটের সায়েন্স ল্যাব থেকে যে নীলক্ষেতের যে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমরা যদি আরেকটি কথা বলে থাকি, এই জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ থেকে যারা অফিসগামী মানুষদেরও একটি ভোগান্তি তৈরি হয়েছে। সকাল থেকেই দেখতে পেয়েছি যে আমরা রাজধানীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্থানে এই পানির জলাবদ্ধতার কারণে এখানে মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে। নগরবাসীদের সাথে আমরা কথা বলেছি, নগরবাসীরা জানিয়েছেন যে ড্রেনেজের যে পানির ব্যবস্থা, পানিগুলো না বেরোয়ার কারণ হচ্ছে মূলত তারা জানিয়েছেন যে চিপস নানা ধরনের যে চিপস বা ময়লা ধরনের ব্যবহার ফেলে রাখে, এজন্য এই ড্রেনেজের পানিগুলো ঠিকভাবে বের হতে পারে না। সেই কারণেই মূল সড়কগুলোতে পানি জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং এছাড়াও যদি বলে থাকি যে দুপুরের দিকেই বৃষ্টি থেমে গেছে, এবং বৃষ্টি থামার পর থেকেই দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কর্মী তারা এখানে কর্মরত রয়েছেন। তারা পানিগুলো ঠিকভাবে বের হওয়ার জন্য তাদের যে কর্ম তারা করছেন। এবং আমরা বিভিন্ন প্রান্ত দেখেছি, রাজধানীর বিভিন্ন স্থানে আমরা গিয়েছিলাম। যদি বলে থাকি মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডি 27, মোহাম্মদপুরের এরিয়াগুলোতে আমরা ঘুরে দেখেছি যে বিভিন্ন প্রান্তে আগে সকালের দিকে যে পানি জলাবদ্ধতা ছিল তা অনেকাংশে কমে গিয়েছে। কিন্তু এই নিউ মার্কেটে ঠিকভাবে পানি বের না হওয়ার জন্য এখানে পানি যে জলাবদ্ধতা এখন পর্যন্ত রয়েছে। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন যে এখানে যে যানবাহন, ব্যাটারি চালিত চার্জার রিক্সা ছাড়া যে বড় বড় যানবাহন, ভারী যানবাহন যে বলে থাকি, বাস, ট্রাক, পিকআপগুলো এখানে পানিতে ভোগান্তির সৃষ্টি হয়েছে। আজ অন্য দিনের চেয়ে রাজধানীতে আমরা দেখতে পেয়েছি মানুষ অনেকাংশে কম হওয়ার পরেও এখানে যে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পানির জন্য এখানে ধীরগতি তৈরি হয়েছে যানবাহনগুলোতে। ধীরগতির কারণে বিভিন্ন স্থানে আমরা দেখতে পেয়েছি জ্যাম সৃষ্টি হয়েছে। রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে 76 মিলিমিটার রেকর্ড করা হয়েছে বৃষ্টি, যার কারণে এই রাজধানী জুড়ে বিভিন্ন প্রান্তে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এখন অনেকাংশে পানি কমে গেছে বিভিন্ন প্রান্তে, কিন্তু নিউ মার্কেটে এই স্থানটি পানি ঠিকভাবে বের না হওয়ার কারণে এখন পর্যন্ত এই মেইন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এখন পর্যন্ত ভোগান্তির কথা বলছে নগরবাসী। তো এই ছিল রুমিতা নিউ মার্কেট থেকে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ। তৌফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম যে নিউ মার্কেট এরিয়াতে এখন এই মুহূর্তে জলাবদ্ধতার কি খবর, আমাদের সহকর্মী তৌফিক হাসান সে খবর জানাচ্ছিলেন। সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত থাকলেও স্থিতিশীল রয়েছে প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি। এখন পর্যন্ত জেলার নিম্নাঞ্চল কিংবা নদী তীরবর্তী কোনো এলাকা প্লাবিত হয়নি, তবে উজানের ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগাম বন্যা প্রস্তুতিও নিয়ে রেখেছে জেলা প্রশাসন। এই বিষয়ে সুরমা নদীর সিলেট পয়েন্ট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি।
নদী সুরমা এবং কুশিয়ারা, সেই নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। পাশাপাশি যে শাখা নদীগুলো রয়েছে সেই নদীর পানিও বিপদসীমার নিচে রয়েছে। তবে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্যা বন্যা অর্থাৎ আগাম বন্যা সতর্কতায় যে আশ্রয় কেন্দ্র থেকে নিয়ে যে সিলেট যেহেতু পাহাড়ি অঞ্চল, পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন তাদেরকেও সতর্কতা করা হয়েছে। আমি এই মুহূর্তে সুরমা নদীর সিলেট পয়েন্টে আছি এবং সিলেট পয়েন্টের পরিস্থিতি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে সুরমা নদীর তীরবর্তী অঞ্চলের যে মানুষজন রয়েছেন, সেই অঞ্চলের মানুষজন কিন্তু অনেকটাই বন্যা আতঙ্কের মধ্যে রয়েছেন। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড যে স্বল্পমেয়াদী বন্যার সংখ্যার কথা বলেছে, তারপর থেকেই সুরমা এবং কুশিয়ারার তীরবর্তী যে অঞ্চল গ্রামগুলো রয়েছে বা বাসিন্দারা যারা রয়েছেন তাদেরকে মধ্যে আমরা একটু আতঙ্ক দেখেছি। এবং তবে স্বস্তির খবর হচ্ছে গত 2 দিনে সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে এসেছে। যদিও আজকে সকাল থেকেই সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টিপাত ছিল, সেই সঙ্গে আমরা দেখেছি বৃষ্টিপাতের সঙ্গে আকাশ কখনো রৌদ্রোজ্জ্বল হয়েছে, আবার কখনো বৃষ্টিপাত শুরু হয়েছে। এরকমই আসলে চলছে। তো সব মিলিয়ে বলা চলে সিলেটের যে যে মেঘালয় রাজ্য রয়েছে, পার্শ্ববর্তী মেঘালয় রাজ্যেও কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে বৃষ্টিপাত হওয়ার কারণে মেঘালয় থেকে যে ঢল নামে, সেই ঢলের কারণে কিন্তু সিলেটের নদ নদীর পানি বাড়ে। সেই সঙ্গে সীমান্তবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোও কিন্তু প্লাবিত হওয়ার সংখ্যা একটা থাকে। তবে এখনো পর্যন্ত সিলেটের কোথাও, অর্থাৎ সিলেটের নিম্নাঞ্চল বলেন, সীমান্তবর্তী এলাকাগুলো বলেন, কোথাও বন্যা পরিস্থিতি কিংবা প্লাবিত হওয়ার তথ্য আমরা পাইনি। তো সব মিলিয়ে এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, সিলেটের পর এবার জানবো হবিগঞ্জের খবর। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে ৩৫ গ্রাম প্লাবিত, পানিবন্দী প্রায় ৩০,০০০ মানুষ। হবিগঞ্জের সদর খোয়াই নদীর পাড় থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আলামিন। আলামিন, আপনার কাছে জানতে চাচ্ছি, নতুন করে যে ৩৫ গ্রাম প্লাবিত হয়েছে, এখন সেখানকার বর্তমান পরিস্থিতি আপনি কি দেখতে পাচ্ছেন, আমাদেরকে জানান। ধন্যবাদ। যদি বলি আপনাকে, আপনি জানেন যে খোয়াই নদী ভাঙনের পর প্রথমেই 25টি গ্রাম প্লাবিত হয়েছিল। এখন বর্তমানে প্রায় 35 থেকে 40টি গ্রাম প্লাবিত হয়েছে। ধীরে ধীরে আসলে নিচু যে গ্রামগুলো সেগুলো কিন্তু আসলে পানি বাড়ছে। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে পোল ইউনিয়নের একটি গ্রাম। এই গ্রামে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে একটি রাস্তা। এটার পরে একটি বিশাল একটি গ্রাম রয়েছে। সে গ্রামের মানুষ কিন্তু তারা চরম কষ্ট করে তারা আসলে চলাচল করছেন। এবং বিশেষ করে যদি আপনাকে বলি যে আমরা এই নিয়ে আসলে আজকে সারাদিন আমরা ঘুরেছি বা বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি। যাওয়ার পর আমরা যতটুকু দেখতে পেরেছি যে ২টি উপজেলার ৪টি ইউনিয়নের মানুষ কিন্তু আসলে পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়াও তবে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত যে নদ-নদীর পানি, কোয়াই, কুশিয়ারা, কালনী, এগুলো নদীর পানি কিন্তু আসলে বিপদসীমার নিচে রয়ে গিয়েছে। তবে আ যে নিচু এলাকার যে গ্রামগুলো সেগুলো কিন্তু আসলে দিন দিন প্লাবিত হচ্ছে, আমরা ঘুরে ঘুরে দেখেছি। এছাড়াও যদি আপনাকে বলি, প্রায় আ ৩০,০০০ মানুষ পানিবন্দী হয়েছেন বলে আমরা ধারণা করতে পারছি, বা আমরা এলাকাবাসীর সাথে কথা বলে আমরা সেটি আমরা জানতে পেরেছি। এছাড়া বিশেষ করে ক্ষয়ক্ষতির পরিমাণ যদি আমি আপনাকে বলি, যে এই এলাকায় বেশি অংশ আ আ পুকুর রয়েছে। যারা মৎস্য হামারিরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে তারা পুকুর করে থাকেন। সেই পুকুরে মাছ লালন-পালন করেন। সেই মাছ কিন্তু আসলে তাদের ভাসিয়ে গিয়েছে এবং এগুলো সব পুকুর থেকে চলে গিয়েছে। এছাড়া তারা ক্ষতির মুখে পড়েছেন এই এলাকার অনেক মানুষ। এবং এই নিয়ে আমরা মৎস্য অফিসে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় ১,০০০ পুকুরের মাছ আ আ ভাসিয়ে গিয়েছে এবং এছাড়াও প্রায় ১০০ কোটির উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও যদি বলি আপনাকে, সবজি বা ধানের চারা রোপণ করেছিলেন। এখানে এই উপজেলাতে ৩ ফসল ধান হয়। সেই ৩ ফসলের ধানের আ যে চারাগুলো সেটিও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তবে যদি বলি আপনাকে, এই নিয়ে কৃষি অফিসে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের এখন পর্যন্ত আ আ হিসাব অনুযায়ী প্রায় ৪০ কোটি টাকার কৃষির ক্ষতি হয়েছে। সব মিলিয়ে যদি বলি আপনাকে যে নদ-নদীর পানি আসলে কমতে শুরু করলেও কিন্তু নিচু যে গ্রামগুলো রয়েছে সেগুলো গ্রাম কিন্তু আসলে ধীরে ধীরে প্লাবিত হচ্ছে। এবং ১ম যে গ্রামগুলো আসলে আ যে প্লাবিত হয়েছিল সে গ্রামগুলো কিছু কিছু পানি কমতে শুরু করেছে এবং নতুন করে নিচু গ্রামগুলো আবারও প্লাবিত হচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে, হবিগঞ্জ থেকে সর্বশেষ।
আপনাকে ধন্যবাদ। দর্শক, খোয়াই নদীর বাঁধ ভেঙে নতুন করে যে ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে হবিগঞ্জে, সে খবরই জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি আলামিন। এরই সাথে দেশের খবরে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। নোয়াখালীর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে স্বর্ণালংকার ও প্রবেশপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে পরীক্ষা দিতে পারেননি দুই ছাত্রী। শনিবার সকাল 9:30টার দিকে মাইজদী পৌরবাজার এলাকায় অজ্ঞান পার্টির শিকার হন নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ওই দুই পরীক্ষার্থী। পুলিশ জানায়, একই এলাকার বাসিন্দা দুই পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য সোনাপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটিতে থাকা অজ্ঞান পার্টির সদস্যরা তাদের অচেতন করে সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা পয়সা, পরীক্ষার প্রবেশপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। অটোরিকশা চালক দুই ছাত্রীকে যেখান থেকে উঠেছিলেন সেখানে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাদের হাসপাতালে ভর্তি করেন। ফলে শনিবারের পরীক্ষায় তারা অংশ নিতে পারেননি। পুলিশ জানায়, অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোহাম্মদ মহিউদ্দিন বাদী হয়ে শনিবার প্রায় শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলাটি দায়ের করেন। পুলিশ জানায়, শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় প্রশ্ন কমন না পড়া এবং পরীক্ষা কক্ষে সহযোগিতা করতে না দেওয়াকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের সঙ্গে দায়িত্বরত শিক্ষকদের বাকবিতণ্ডা হয়। পরীক্ষা শেষে শতাধিক শিক্ষার্থী কলেজের গেট, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর এবং ইট পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভুইয়া। আবারও বন্যা পরিস্থিতির খবর। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার বিভিন্ন নিম্নাঞ্চল এলাকা থেকে পানি নামতে শুরু করলেও দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের এখনও বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আউশ, আমন ধান ও গ্রীষ্মকালীন সবজি ক্ষেতের। খাগড়াছড়ি মুসলিমপাড়া এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন ছোটন বিশ্বাস। গত এক সপ্তাহ ধরে খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে বেশ কিছু নির্মাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি সড়ক যোগাযোগে যে ব্যাহত হয়েছিল। আমি যদি একটু জানানোর চেষ্টা করি, দিঘিনালা এবং সাজেক এবং মেরুং সড়ক সহ মহালছড়ির যে সড়কগুলো ছিল সেগুলো পানিতে নিমজ্জিত থাকায় সড়ক যোগাযোগে ব্যাহত হয়েছিল। তবে জেলার যে বন্যা পরিস্থিতি অনেকাংশ উন্নতি হওয়াতে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে দিঘিনালা যে মেরুং ইউনিয়ন রয়েছে সেখানে এখনো বেশ কয়েকটি গ্রাম পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। আমি এই মুহূর্তে আছি খাগড়াছড়ির বাজারের যে নিচু বাজার যে এলাকা চেঙ্গি নদীর পাড়ে। আমি শুধু সেই বাজারের শুধু একটু সেই দৃশ্যটি দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেও গত 2 দিন আগে সে পানিতে নিমজ্জিত ছিল এবং এখানকার যে ফসলি যে জমি সেগুলো সবচেয়ে পানিতে নিমজ্জিত থাকায় হলুদ বর্ণ ধারণ করতে শুরু করেছে। আমি এই বিষয়ে খাগড়াছড়ি জেলার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে উপপরিচালক রয়েছে মোহাম্মদ নাসিরউদ্দিন, তিনি জানিয়েছেন এই জেলায় মোট ফসলি জমির 1031 হেক্টর জমির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনো নিরূপণ কাজ অব্যাহত রয়েছে। এখনো খাগড়াছড়িতে হালকা এবং থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ের পাদদেশ এবং যেসব নির্মাঞ্চলগুলো রয়েছে সেসব এলাকা থেকে আবার নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য আহ্বান জানিয়ে যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তবে খাগড়াছড়িতে এখনো পর্যন্ত হতাহতের এখনো কোনো খবর পাওয়া যায়নি। আমার কাছে খাগড়াছড়ি থেকে বন্যা এবং প্রাহাতসের ঘটনা নিয়ে সর্বশেষ এই ছিল পরিস্থিতি। দর্শক, এই ছিল এখনকার মতো আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।